নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পগুনুর থেকে আমাদের আজকের নিবেদন আমাদেরই এক সদস্যের লেখা গল্প চিত্রানল। গল্প পাঠে সুদীপ, অম্লানের ভূমিকায় শুভদীপ, ডাক্তার দাস ও আর্ট গ্যালারির মালিকের ভূমিকায় সুদীপ, অমিতের ভূমিকায় জয়দীপ, অন্যান্য চরিত্রে নন্দিতা। গল্পের সূত্রধার আমি নবেন্দু। চলুন শুরু করা যাক আজকের গল্প। ছবি দেখতে অম্লান ভারী ভালোবাসে। তার সেই ছোট্টবেলাকার অভ্যেস। ছোট থেকেই শহরের যে কোনো গ্যালারিতে ছবির এক্সিবিশন হলে তাকে কিছুতেই আটকে রাখা যায় না, সে ছবি দেখতে যাবেই। এবারেও তার অন্যথা হয়নি। অম্লানদের শহরে এক নামী গ্যালারিতে চলছে এক ছবির প্রদর্শনী এবং অম্লান সেখানে অবধারিতভাবে পৌঁছে গেছে। সমস্ত ছবি দেখতে দেখতে পায়ে পায়ে একটা সময় অম্লান পৌঁছে যায় গ্যালারির শেষ প্রান্তে। সেখানে স্পটলাইটের নিচে দেখে দেয়ালে একটি ছবি টানানো রয়েছে। ছবিটি যেন চুম্বকের মতো অম্লানকে ডাকতে শুরু করে নিজের কাছে। অম্লান এগিয়ে যায় এবং ছবিটির দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকে অনেকক্ষণ। তারপরে কিভাবে তার মনের মধ্যে যেন একটা অশান্তির জন্ম নেয়। মনে হয় হাজার ঝড় উঠেছে তার মনের মধ্যে। সে প্রচণ্ড পাগলের মতো, উন্মাদের মতো হয়ে যায় এবং সেই উন্মত্তভাবেই ছবিটার থেকে ঝট করে চোখ সরিয়ে নিয়ে অম্লান ছুটে বেরিয়ে চলে আসে গ্যালারিটা থেকে। দিনটা কোনো মতো শেষ করে রাতের বেলা অম্লান ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এক প্রচণ্ড দুঃস্বপ্ন দেখে সে বারবার ঘুম থেকে জেগে ওঠে। কিছুতেই সে ঘুমাতে পারে না। তারপরে 3 দিন রাতেও তার সাথে একই ঘটনা ঘটে। সে যতবারই একবার ঘুমানোর জন্য চোখ বন্ধ করে ততবারই একটা বীভৎস, একটা নৃশংস দুঃস্বপ্ন এসে বারবার তার চোখ খুলে দেয়। এইভাবে পরপর 3 দিন হওয়ার পর তার শরীর খারাপ লাগতে শুরু করে। সে অফিসও যেতে পারেনি 3 দিন। তাই কিছু বুঝতে না পেরে সে তার বন্ধু অমিতকে ফোন করে। বলছি অমিত, তুই কি এখন ফ্রি আছিস? একটু ব্যস্ত আছি, কেন বলতো? কাজ শেষ হলে একটু আমার বাড়িতে আসিস। আচ্ছা। অমিত কাজ মিটিয়ে কিছুক্ষণ পর অম্লানের বাড়ি আসে। তারপর বল, কি বলছিলি? অম্লান সব ঘটনা সবিস্তারে বলার পর অমিত বলে, তোর কথা শুনে তো আমার নিজেরই গায়ে কেমন কাঁটা দিয়ে উঠলো। বিশ্বাস কর অমিত, আমি এমন ছবি আগে কখনো দেখিনি। কোনো ছবি আমার মনে এতটা প্রভাব ফেলেনি এর আগে। বলি কি, একবার মনোবিদের কাছে যাবি? মনোবিদ? মনোবিদ কি হবে? তোর কি আমাকে পাগল মনে হচ্ছে? আহা, পাগল কেন মনে হবে? আরে তুই প্রতিদিন রাত্রে একটা দুঃস্বপ্ন দেখিস। কেন দেখিস সেটা কি তুই জানিস? এই ছবিটা দেখার পর থেকে তোর এমন হচ্ছে। হতে পারে তোর অবচেতন মনে কোনো একটা কিছু অজান্তেই চলছে, যেটা তুই জানিস না বা বুঝতে পারছিস না। আমরা কি সবসময় চেনা জানা এগুলোই স্বপ্নে দেখি? অজানা কিছুও তো আমরা স্বপ্নে দেখি, তাই তো? হয়তো এই স্বপ্নটা এই ছবিটারই কোনো কাহিনী বহন করছে। আমি এর থেকে মুক্তি পেতে চাই। মুক্তি। এরপর অম্লান আর অমিত মোবাইলের প্র্যাক্টো অ্যাপ থেকে একজন মনোবিদ ডক্টর দাসের সন্ধান পায় এবং অ্যাপয়েন্টমেন্ট করে গিয়ে হাজির হয় সেই মনোবিদের কাছে। ডক্টর দাস অম্লানের সব কথা শুনে বললেন, আপনি এই চেয়ারটাতে বসুন আর আস্তে আস্তে রিল্যাক্স হয়ে যান। শুধুমাত্র আমার হাতে রাখা এই ঝুলন্ত পেন্ডুলামটার দিকে খেয়াল করুন। ঝুলন্ত পেন্ডুলামের দিকে খেয়াল করতে করতে অম্লানের চোখ বুজে এলো।
কিছু দেখছেন? হ্যাঁ, একটা যুবক আগুনের থেকে সে বাঁচতে চাইছে। সে প্রাণপণে সেখান থেকে পালাতে চাইছে, কিন্তু কিন্তু কতগুলো জ্বলন্ত হাত অগ্নিগর্ভ থেকে উঠে এসে তাকে বলপূর্বক সেই জ্বলন্ত আগুনে নামিয়ে নিচ্ছে। সে বাঁচতে পারছে না, আগুনে পুড়ে যাচ্ছে। সমস্ত শরীর যেন আগুনের লেলিহান শিখা গ্রাস করে নিচ্ছে। আমি আমি চেষ্টা করেও তার কাছে যেতে পারছি না। আমার সামনে সব যেন কেমন শেষ হয়ে আসছে। মৃত্যুর নিশির অন্ধকারে চাঁদ অদৃশ্য হয়ে যাচ্ছে। কিছুক্ষণের জন্য নিশ্চুপ। এইভাবে বেশ কিছুক্ষণ থাকার পর নীরবতা ভাঙলেন ডক্টর দাস। এবার আপনি আস্তে আস্তে চোখ খুলুন। ধীরে ধীরে চোখ খুলল অম্লান। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। নিজের মনেই বিড়বিড় করতে করতে বলল, মৃত্যুর হাতছানি কি তবে এই? মৃত্যুর হাতছানি বলে বিড়বিড় বিড়বিড় করে বলতে লাগলো। ডক্টর দাস অম্লানের কাছে গিয়ে শোনার চেষ্টা করেন এবং শুনতে পান সে মৃত্যুর হাতছানির কথা। না, আসলে এইভাবে হবে না। তার কারণ ওই ছবি কোনো প্রভাব ফেলেছে। আপনি আস্তে আস্তে ওই ছবিটা ভোলার চেষ্টা করুন। আর আমি এখন একটা করে ডোজের ওষুধ দিচ্ছি, রোজ রাতে হাফ করে খাবেন। আর 1 সপ্তাহ পর আবার আসবেন চেক আপ করাতে। ডাক্তারবাবু, আমি ঠিক হয়ে যাব তো? দেখুন, আমি তো যথাসাধ্য চেষ্টা করছি আপনাকে সুস্থ করার। বাকিটা আপনার নিজের ইচ্ছা শক্তি। এরপর তারা ডক্টর দাসের চেম্বার থেকে বেরিয়ে আসে। অমিত, বলছি আমি এর থেকে মুক্তি পাবো তো রে? আরে হ্যাঁ হ্যাঁ, ওষুধগুলো তুই নিয়মিত খা, তাহলেই তুই ঠিক আগের মতো সুস্থ হয়ে যাবি। সারাদিন কেটে যাওয়ার পর সেদিন রাতে অম্লান রাতের খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে ঘুমাতে গেল। ঘুম গভীর হতেই অম্লানের ইন্দ্রিয়গুলো যেন আবার সেই ভয়ানক স্বপ্ন জালের মধ্যে আবদ্ধ হতে শুরু করলো। ডাক্তার দাসের ওষুধ কোনো কাজেই গেল না। আবার ঘুম ভেঙে যায় অম্লানের। তখন রাত 3টে। এরপর সারা রাত ঘুমানোর চেষ্টা করেও সে বিফল হলো। নিদ্রা এখনো সেই ভয়ানক স্বপ্নের মায়াজালের ইশারাতেই দাসত্ব গ্রহণ করেছে। এইভাবে সারা রাত কেটে যাওয়ার পরদিন সকাল হতেই অম্লান আবার অমিতকে ফোন করে সব বলে। মানে ওষুধেও কোনো কাজ হলো না? তুই ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে জানা। না রে, এইভাবে হবে না। ডাক্তারের ওষুধ কোনো কাজেই এলো না। ইচ্ছা শক্তিও কোনোভাবে আড়াল করতে পারলো না সেই ভয়ঙ্কর স্বপ্নের থেকে। ও, তাহলে তুই কি ভাবছিস? আমার মনে হয় আমাদের সেই গ্যালারিতে গিয়ে ছবিটার ব্যাপারে জানা উচিত। কি বলতে চাইছে সেই ছবি? হয়তো সেই যুবকটা কিছু বোঝাতে চাইছে, বা হয়তো কোনো গভীর আর্তনাদ যা চাপা পড়ে আছে ওই উজ্জ্বল আলোতে। ওই দিন সন্ধ্যায় অমিত এবং অম্লান আবার আর্ট গ্যালারিতে হাজির হয় এবং পুনরায় দুজনে মিলে সেই ছবিটা আবার দেখতে লাগে। ছবিটা থেকে তারা চেষ্টা করেও কিছুতেই চোখ সরাতে পারছিল না কোনো মতেই। শিল্পী যেন তুলির টানে তার সমস্ত যন্ত্রণা, সমস্ত আর্তনাদ ঢেলে দিয়েছেন এই ছবিতে।
এই ছবি নিজেই যেন কতটা ভয়ঙ্কর, যেন কতটা তীব্র আর্তনাদের সমষ্টি। আর্ট গ্যালারির মালিকের কথা শুনে সম্বিত ফিরে পায় দুজনে। অম্লানকে উদ্দেশ্য করে তিনি কিছু একটা বললেন। কি ব্যাপার বলুন তো? কয়েকদিন আগে আপনি এই ছবিটা দেখে একদমই বিভোর হয়ে গেলেন, আজ আপনার বন্ধুও তাই। কি আছে বলুন তো এই ছবিতে? আচ্ছা, এই ছবিটা কোথা থেকে বা কার থেকে কিনেছিলেন? দেখুন, ভাস্কর বলে আমার একজন আর্টিস্ট আছে, তা সে দিয়ে গেছে আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল। আমি কিন্তু এই ছবিটা বিক্রি করতে পারছি না। ভাবলাম আপনার বন্ধু অম্লানবাবু হয়তো কিনবেন, কিন্তু উনিও তো কিনলেন না। আগেও কয়েকজন ছবিটা দেখেছিল, কিন্তু তারাও কেনেনি। এমনকি ছবিটা দেখার পরে তারা আর ফেরতও আসেনি গ্যালারিতে। এই ছবিটা একটা অজানা কাহিনী বহন করছে। কোনোভাবে কি আপনি আর্টিস্টের সাথে যোগাযোগ করাতে পারবেন? কী করে যোগাযোগ করব বলুন তো? উনি তো এখন আর স্বাভাবিক অবস্থায় নেই। কেন? খবর পেয়েছি সপ্তাহখানেক হলো ওনার ছেলে মারা গিয়েছে। সেই শোকে উনি একদম উন্মাদ হয়ে গেছেন। কি হয়েছিল ওনার ছেলের? বলেছিলেন ছেলের কঠিন অসুখ হয়েছিল কদিন আগে, কিন্তু বাঁচাতে পারলেন না ছেলেকে। কিন্তু আমাদের তো ছবির কাহিনী জানতেই হবে। কিন্তু উনি তো পাগল, উন্মাদ। হ্যাঁ, শুনেছি, আপনি আগে বলেছিলেন, কিন্তু এই ছবিটার ব্যাপারে তো আমাদের জানতেই হবে। আর্টিস্ট উন্মাদ হতেই পারেন, কিন্তু ছবিটার কাহিনী তো শেষ হয়ে যায়নি। কোনোভাবে কি আমরা জানতে পারবো না এই ছবিটার কি রহস্য? এত অনুরোধ করার পর মালিক বলেন, আচ্ছা বেশ, কি জানতে চান বলুন। আমরা আর্টিস্টের নিকট কারোর সাথে কথা বলতে চাই। দেখুন, আমার কাছে কিন্তু শুধুমাত্র ভাস্করের নম্বরই আছে। তাই দিন। মালিক একটা নম্বরে অনেকক্ষণ ফোন করার পর একজন মহিলা ফোন তুললেন। হ্যালো, বলুন। আবার আপনাকে ছবি এঁকে দিতে হবে? মালিকের খুবই অনুশোচনা হলো। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললেন, না না, ছি ছি, কী বলছেন? আসলে আমার দোকানের দুজন কাস্টমার, তারা আপনার সাথে একটু কথা বলতে চান। কি হবে আর জেনে? আমি কথা বলতে চাই না। ম্যাডাম, দেখুন, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আপনি দয়া করে যদি ওদের কথা একটু শোনেন তাহলে খুব ভালো হয়। এইভাবে অনেক অনুরোধ করার পর অবশেষে রাজি হলেন সেই মহিলা। মালিক ফোনটা ধরিয়ে দিলেন অম্লানকে। হ্যালো, নমস্কার। আসলে আমরা খুবই দুঃখিত। আপনার ছেলের কি হয়েছিল? কি হবে জেনে? অম্লানের থেকে সবটা শুনে কান্না ভেজা গলাতে মহিলা বললেন, আমার ছেলে নেপালের খুব অসুখ হয়েছিল। গ্রামের অনেক ডাক্তার দেখিয়েও ভালো করতে পারিনি, জানেন। ও সবসময় বলতো খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আগুনে পুড়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি। আর আমি মা হয়েও আমার ছেলের যন্ত্রণা এক বিন্দু কমাতে পারলাম না। অভাবের সংসার, আকাশে গিয়ে কত আর রোজগার হয়, কোনো মতে চলে যায়। তার উপর আমার ছেলের আবার ভীষণ অসুখ। আমার স্বামী ভাস্করকে বলি, এতে কিছু হবে না, তোমার তো কলকাতায় আর্ট গ্যালারির সাথে যোগাযোগ আছে, সময়ে অসময়ে তুমি তো অনেকে ছবিও দিয়েছো। এক কাজ করো না, তুমি কলকাতার সেই আর্ট গ্যালারির মালিকের কাছে টাকা ধার চাও না ভাস্করের চিকিৎসার জন্য। প্রথম প্রথম না বলে, পরে তোমাদের ওই আর্ট গ্যালারির মালিকের সাথেই যোগাযোগ করে। মালিককে ফোন করলে মালিকের
ছেলে ফোন ধরে। ভাস্করের সব কথা শুনে সে বলে টাকা পেতে গেলে তাকে একটা ছবি এঁকে দিতে হবে, আর তার বিনিময়ে এখন অর্ধেক পাবেন, বাকিটা বিক্রি হলে পাবেন। কিন্তু সেই অর্ধেকের থেকেও কম টাকা পেল ভাস্কর। অবশেষে বাঁচাতে পারলাম না আমাদের ছেলেটাকে। ভাস্কর বলল সবকিছু ধ্বংস হয়ে যাবে, সব আগুনে ছারখার হয়ে যাবে। তুমি দেখো, ওই ছবি ওই মালিক কিছুটি বিক্রি করতে পারবেন না। অম্লান গ্যালারির মালিককে উদ্দেশ্য করে বলল, আপনি কি জানতেন আপনার ছেলে এরকম করেছে? সমস্ত কথা শুনে মালিকের মুখ দিয়ে আর কথা বেরোলো না। লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল। কিচ্ছু বলার নেই আপনাকে। ধিক্কার জানাই আপনাকে আর আপনার এই নিষ্ঠুর নির্মম মানসিকতাকে। অম্লান আর অমিত কথা না বাড়িয়ে বেরিয়ে গেল সেই গ্যালারি থেকে। কি করা যায় বলতো? জানি না, এই পৃথিবী কত নিষ্ঠুর। কিভাবে পারলেন উনি এটা করতে? উনি এমন জানলে ওনার গ্যালারি থেকে ছবি কিনতাম না কোনোদিন। এইবার বুঝতে পারলাম কেন আমি রোজ রাতে ওই দুঃস্বপ্ন। উফ, কিচ্ছু ভালো লাগছে না আর। আমারও একই অবস্থা। তুই আমার সাথে আমার বাড়ি আয়। একা একা থাকলে তুই আবার সেই দুঃস্বপ্ন দেখবি নিজের অবচেতন মনে। হ্যাঁ, তাই চল। অম্লান অমিতের সাথেই অমিতের বাড়িতে এসে হাজির হলো। তখন প্রায় রাত 9টা বাজে। ফোনে হঠাৎ নোটিফিকেশন টোন আসে। ফেসবুক খুলতেই অম্লান খবরে দেখল সেই আর্ট গ্যালারিতে আগুন লেগে সব ছারখার হয়ে গেছে, এবং আগুন লাগার কারণও নাকি রহস্যজনক। অম্লান অমিতকে ফোনটা দেখিয়ে বলল, এই দেখ অমিত, চিনতে পারছিস আর্ট গ্যালারিটা? দেখ কেমন ধ্বংস হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো তার কিছুই বুঝতে পারছি না। জানি না রে, হয়তো প্রকৃত শিল্পীর অভিশাপেই অভিশপ্ত ছিল ওই আর্ট গ্যালারি, অথবা সেই অগ্নিস্পর্শী চিত্রকর্ম তার স্রষ্টার প্রতি অবিচারের বদলা নিল।